সম্মান। পলাশপুর নামে একটি গ্রামে গৌতম নামে একজন দুধ ব্যবসায়ী থাকতেন। তার একটি 7 বছরের মেয়ে ছিল। তার নাম ছিল রিয়া। রিয়া সবসময়ে সকালে ও বিকালে সবার ঘরে ঘরে গিয়ে দুধ দিত। আর কাছেই একটা স্কুলে পড়তো। ও খুব বুদ্ধিমান মেয়ে ছিল। ছোট থেকেই সে তার বাবাকে কাজে সাহায্য করত। একদিন বাবা বলল, রিয়া, দুধ দোয়া হয়ে গেছে, যাও সবাইকে গিয়ে দুধ দিয়ে এসো। আজ এমনি দেরি হয়ে গেছে। ঠিক আছে বাবা। বাবা, আমি যাচ্ছি। আমি দুধ দিয়ে সোজা স্কুলে চলে যাব। হ্যাঁ, আসার সময় দুধের জগটা আনতে ভুলে যেও না। কাল তুমি ভুলে গেছিলে। রাম কাকা এসে দিয়ে গেছে। এবার রিয়া দুধ দিতে বেরিয়ে গেল। শর্মিলা কাকিমা, ও শর্মিলা কাকিমা, আমি দুধ এনেছি, তাড়াতাড়ি করো, আমি তোমাকে দুধ দিয়ে স্কুলে যাব। রিয়া, আজ এত দেরি হলো কেন? পাশের ঘরে নতুন স্যার এসেছেন। আমি ভাবলাম ওনাকে একটু দুধ চা বানিয়ে দেবো, কিন্তু বাড়িতে দুধই ছিল না। আমাদের শহরে স্কুলের নতুন স্যার এসেছেন। হ্যাঁ রিয়া, কাল থেকে তারাও আধা লিটার দুধ স্যারের জন্য নিতে চায়। যাও গিয়ে একবার জিজ্ঞাসা করে দেখো। তাই রিয়া স্যারের ঘরে গেল। স্যার, আপনি কি বাড়িতে আছেন? এ কি, তুমি কে? স্কুলের ব্যাগ নিয়ে সোজা আমাদের বাড়িতে কেন এসেছো? স্কুলে যাও। স্যার ঠিক স্কুলে যাবে। না না, সেই কারণে নয় ম্যাম। আমাকে শর্মিলা কাকিমা বলল স্যারের বাড়িতেও কাল থেকে আধা লিটার দুধ লাগবে, সেটাই জানতে এসেছি। আধা লিটার দুধ যথেষ্ট তো? আচ্ছা বাবু, এবার আমি বুঝলাম। তুমি পড়ার পাশে দুধও দাও। তা খুব ভালো সোনা, খুব ভালো। সবাই আমাকে খুব ভালো বলে। আজ তুমিও আমাকে খুব ভালো বললে। তারপর দুধ দিয়ে সেখান থেকে স্কুলে চলে গেল। সবাই ক্লাসে বসে আছে। এমন সময় স্যার সকলকে বলল, শোনো বাচ্চারা, আমি হলাম তোমাদের স্কুলের নতুন স্যার। আমার নাম স্বপন। আজ থেকে আমি তোমাদের রোজ পড়াবো। সবাই মন দিয়ে পড়বে। কিছুদিন পেরোনোর পর রিয়া শর্মিলা কাকিমা একদিন বলল, শর্মিলা কাকিমা, তাড়াতাড়ি এসো, দুধটা ঢেলে নাও। রিয়া, আজ তুমি তাড়াতাড়ি এলে যে? হ্যাঁ ঠিক কাকিমা। শোনো না, স্যার কি ঘরেও পড়ান? আমি তো কোনোদিন দেখিনি। হ্যাঁ, উনি বাড়িতেও টিউশনি পড়ান। আমি আমার মেয়েকে ওখানেই পড়তে পাঠাই। উনি পড়ানোর জন্য কত টাকা নেন? উনি বিনামূল্যে পড়ান। উনি বলেন উনি টাকা নিয়ে পড়াবেন না। উনি খুব ভালো স্যার। রিয়া, তুমিও কিন্তু ওনার কাছে যেতে পারো, বুঝলে? স্কুলে যাওয়া ছাড়া আমার তো দুবেলা দুধ দেওয়া থাকে গো কাকিমা। আমি তো টিউশন পড়তে যেতে পারবো না। সেখান থেকে রিয়া সোজা স্যারের বাড়িতে দুধ দিতে গেল। স্যার বললে, 5-6 কত হয় রাজু? এর উত্তর দিতে এতক্ষণ লাগে? রিয়া বলল, স্যার 30 হয়। আরে রিয়া যে, তুমি তো 2য় শ্রেণীতে পড়ো মা, তুমি নামটা কি করে জানলে মা? স্যার বলল, আমি কয়েকটা প্রশ্ন করছি, তার উত্তর দাও তো। 7 কত হয়? রিয়া, 49 স্যার। 3 নং কত হয়? 27 স্যার। ঠিকই বলেছো, ভেরি গুড রিয়া, তুমি খুব ভালো উত্তর দিয়েছো। তোমার আত্মবিশ্বাস অনেক বেশি, আমার খুব ভালো লেগেছে। তারপর রিয়া সেখান থেকে চলে যায়। তুমি একটা জিনিস খেয়াল করেছো, উত্তর দেওয়ার সময় কতটা আত্মবিশ্বাসী ছিল? আমি ক্লাসেও ওকে পর্যবেক্ষণ করেছি। ওর আইকিউ লেভেলটা খুব বেশি। আমি নিশ্চিত বাচ্চাটা যদি মন দিয়ে লেখাপড়া চালিয়ে যায় তাহলে ও অনেক দূর এগোতে পারবে। তারপর কিছুদিন পর একদিন ভীষণ ঝোড়ো হাওয়া আর আকাশে কত মেঘ করেছে, মনে হচ্ছে ভীষণ ঝড় বৃষ্টি হবে। আকাশবাণী হাওয়া দপ্তর জানিয়েছে যে বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী 24 ঘন্টায় ভারী থেকে অতি ভারী বর্ষা হতে পারে। গ্রামের লোকেরা, আরে ফসল তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে, ঘূর্ণিঝড় আসছে, না হলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। সন্ধেবেলায় বাতাসে প্রবল বৃষ্টি শুরু হয়। সব গাছ এদিক ওদিক দেখে রিয়া ও তার বাবা অত্যন্ত চিন্তিত হয়ে পড়ে এবং সে বলে,
হায় ভগবান, কি প্রচন্ড ভাবে বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের বাড়িটা তো একটা ছোট্ট কুঁড়ে ঘর, এই বৃষ্টি আর ঝড়ে আদৌ টিকে থাকতে পারবে কিনা সন্দেহ। আর গরুগুলোও তো বাইরে বাঁধা রয়েছে। হে ভগবান, তুমি আমাদের রক্ষা করো। ইতিমধ্যে মাইকে একটা গলা শোনা গেল, সবাই শুনুন, সরকার ঘোষিত নিরাপদ এলাকায় যাবার জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে। রিয়া ও তার মা, বাবা, এবার চল মা, আমি আর তুই দুইজনেই মিলে স্কুলের দিকে যাই। এই ঘরটা যে কোনো সময়ে ভেঙে পড়তে পারে। তাই গৌতম রিয়াকে নিয়ে বেরিয়ে পড়লো। রিয়া বলল, বাবা, আমাদের গোয়াল ঘরটাও তো ভেঙে যেতে পারে, ওদেরও সঙ্গে নিয়ে যাও না। আমরা ওদের এইভাবে নিয়ে যেতে পারবো না মা, তাই আমি ওদের দড়ি খুলে দিয়ে যাচ্ছি। এবং তারা নিরাপদ স্থানে চলে গেল। টানা দুদিন প্রবল বৃষ্টি হলো। 3 দিনের দিন বৃষ্টি একটু কমলো, সারা গ্রাম বন্যার জলে ভেসে গেল। কয়েকটা দিন পর রিয়াদের গ্রাম আবার পুরনো ছন্দে ফিরে এলো। আর তার বউকে বলল, রিয়া যে দুধ দিতে আসতো, ওকে তো দেখছি না, কি হয়েছে বলো তো? হ্যাঁ, ওদের সারা বাড়ি ধ্বংস হয়ে গেছে। তাছাড়া ওদের জীবিকা নির্বাহকারী 2টি গরুও তো বন্যায় ভেসে গেছে। সত্যি বলছো? দুঃখ লাগছে যে ওরা কি করছে কে জানে। আমাদের এই শহরের ছেড়ে চলে যেতে হবে। এই মাসে আমার চাকরি এইখানেই শেষ হয়ে গেছে। শর্মিলাকে বলো রিয়াকে নিয়ে ওর বাবাকে আমার সঙ্গে দেখা করতে। শর্মিলার সঙ্গে দেখা হবার পর গৌতম ও রিয়া স্যারের সঙ্গে দেখা করতে এলো। স্যার, আপনি আমাদের ডেকে পাঠিয়েছেন? স্যার বলল, এসো গৌতম, আমি সব শুনেছি। তোমাদের সঙ্গে যে ঘটেছে সেটা খুবই দুঃখজনক। রিয়া খুব ভালো মেয়ে, ভালো পড়াশুনো করে। স্কুলের মধ্যে ও যথেষ্ট বুদ্ধিমতী মেয়ে, আর ওর ভবিষ্যৎও খুব ভালো। তুমি ওর পড়াশুনো কোনোদিন বন্ধ করো না। গৌতম বলল, যত কষ্টই হোক না কেন, আমি কোনোদিন আমার মেয়ের পড়াশুনো বন্ধ করব না। এই নাও গৌতম, এই টাকাটা তুমি রাখো। 2টা গরু কিনে নতুন করে আবার ব্যবসা শুরু করো। গৌতম বলল, ধন্যবাদ স্যার, আমি আপনাকে কোনোদিনই ভুলব না। স্যার তার বদলের কারণে সেই গ্রাম ছেড়ে চলে গেল। এবং তার কিছু বছর পর, দাদা, ডাক্তারবাবু কি আছেন? সকাল থেকে আমার ছেলেটা পেটে ব্যথায় কষ্ট পাচ্ছে। যত তাড়াতাড়ি সম্ভব ওকে ডাক্তার দেখাতে হবে। দেখুন না, ভীষণ কষ্ট পাচ্ছে। আপনি একটু দাঁড়ান, আপনি ওকে নিয়ে ভিতরে যান। অন্য রোগী বলল, এটা কি হলো? আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছি, তুমি ওদের আগে পাঠালে কেন? ওদের কেসটা খুব আর্জেন্ট ছিল। আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করে আসলাম, উনি ওদের পাঠাতে বললেন। আমি আজ তাহলে চলে যাই, কাল না হয় আসবক্ষণ। 15 মিনিট অপেক্ষা করুন, আপনি ডাক্তার দেখিয়ে যান, কারণ কাল ডাক্তারবাবু এখানে বসবেন না। আমাদের ডাক্তারবাবু সপ্তাহে 2 দিন আশেপাশের ছোট ছোট গ্রামে গিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প চালান। দরিদ্রদের বিনামূল্যে সেবা প্রদান করাই ওনার একমাত্র লক্ষ্য। আচ্ছা ঠিক আছে, অপেক্ষা করে দেখিয়েই যাই। ডাক্তারবাবু, জানেন, আপনি তো জানেন আমাদের এই অপারেশন করার সামর্থ্য নেই। যেদিন আপনি অপারেশনের জন্য যত টাকার কথা বলেছিলেন, আমার অত টাকা নেই, আর আমার বাচ্চাও তো অনেক ছোট। আমি আপনাকে আগেই বলেছি, টাকা পয়সা নিয়ে ভয় পাবেন না, অপারেশনটা বিনামূল্যে হবে। আমি কাল এখানে থাকবো না, তারপর আপনি যে কোনো দিন আসুন। আমি বাচ্চাটাকে একবার দেখে নেব এবং তারপরে কোনো সিদ্ধান্ত নেব। এখন কত টাকা ফিস দেব? বলছি তো, টাকা দেওয়ার প্রয়োজন নেই। আপনি এখন যান, আমি আবার পরে আসবো তো। ডাক্তারবাবু, আরও একজন পেশেন্ট রয়েছে, উনি অনেকক্ষণ অপেক্ষা করছেন। বিকাশ তার সমস্যা ডাক্তারকে বললেন। আচ্ছা শুনুন, এই ওষুধগুলো 3 দিন খান, একদম ঠিক হয়ে যাবেন। কেমন? শুনুন, এইখানে নিচের ওষুধের দোকান থেকে আপনি ওষুধ কিনে নিতে পারেন। আমি শুনলাম উনি বললেন উনি বিনামূল্যে অপারেশন করেন, আর তুমি বলছো আমাকে 100 টাকা ফিস দিতে। এটা তোমার কমিশন নয় তো? ওরা গরিব মানুষ, তাই ওদের থেকে ম্যাম টাকা নেন না, কিন্তু আপনি তো যথেষ্ট সচ্ছল। আমি কি
নিজের জন্য আপনি চিকিৎসায় 100 টাকা দিতে পারবেন না? যে ডাক্তার গরিবদের বিনামূল্যে বিনা পারিশ্রমিকে চিকিৎসা করেন এবং একজন বিখ্যাত সার্জন হিসাবে জটিল অপারেশন করে রোগীকে জীবন বাঁচান এবং সবার সম্মান দিয়েছেন, তিনি আর কেউ নন, তিনি হলেন সেই ছোট্ট রিয়া। এখন তিনি ডক্টর রিয়া। বললেন, কেমন আছেন আপনি? আমি তো আগেই বার আপনাকে ওষুধ দিয়েছিলাম, তাতে ব্যথা কমেনি, আবার কেন এসেছেন? কি সমস্যা হচ্ছে? আমার জন্য না, আমার বয়স্ক স্বামীর জন্য এসেছি। উনি দাঁড়াতেও পারছেন না, হাঁটতেও পারছেন না, তাই আমি এসেছি ওনাকে কিছু ওষুধ, ব্যথার ওষুধ দিন। আচ্ছা, এই নিন ওষুধ, সারাদিনে 2 বার খাবেন। উনি 2 দিনে দাঁড়িয়ে যাবেন, কেমন? নিশ্চিন্তে থাকুন। আমি বিশ্বাস করি ওষুধ খাওয়ানোর সাথে সাথে সেটা কমে না। আপনি আমাদের মতো মানুষদের চিকিৎসা করছেন, আমরা সত্যিই আপনার কাছে ভীষণভাবে ঋণী। রিয়া তার ক্যাম্প শেষ করে বাড়ি ফিরল, আর তারপর হঠাৎ ফোন বেজে উঠল। হ্যাঁ, আমি ডাক্তার রিয়া বলছি, বলুন কি হয়েছে? হ্যালো রিয়া, আমি ডাক্তার অনিল কথা বলছি। এক্ষুনি তোমাকে একটু কলকাতায় আসতে হবে। কি হয়েছে ডক্টর? আপনি বলছেন অপারেশনের জন্য কলকাতায় যাচ্ছেন, হয়েছেটা কি? এই অপারেশনটা খুবই জটিল, আমি একা এটা সামলাতে পারবো না, আপনার সাপোর্ট চাই। এই অপারেশনটা বিখ্যাত শিল্পপতি স্বপন ব্যানার্জির হচ্ছে। আপনি এখানে আমার সঙ্গে থাকলে আমি মনে অনেকটা জোর পাবো। অলরেডি আমি আপনার বাড়িতে একটি গাড়ি পাঠিয়েছি, আপনি এক্ষুনি এখানে চলে আসুন। আর প্রায় সন্ধে হয়ে গেছে, আমার পৌঁছতে প্রায় সকাল হয়ে যাবে। তাতে সমস্যা নেই, আমাদের হাতে সময়টা আছে। আমার মনে হয় অপারেশনটা কাল 2টোর সময় হবে, তাই আপনি এক্ষুনি বেরিয়ে পড়ুন। ঠিক আছে স্যার, আমি গাড়ি আসলে বাড়ি থেকে বেরিয়ে পড়ছি, আপনি চিন্তা করবেন না। ডক্টর রিয়া কলকাতার পথে রওনা দিল। কিছুটা পথ যাওয়ার পর রিয়া বলল ড্রাইভারকে, কালো মেঘ করে আসছে, দেখছো? মনে হচ্ছে খুব বৃষ্টি হবে, তাই না? হ্যাঁ ম্যাম, বৃষ্টি হবে, আমাদের এখনো অনেকটা পথ যেতে হবে। রাস্তায় বৃষ্টির কারণে আমরা যেন বিপদে না পড়ি। তাদের যাত্রা চলতে থাকে, সাথে সাথে হালকা বৃষ্টি শুরু হলো, আস্তে আস্তে একটা বাড়তে থাকে আর ভয়ঙ্কর হাওয়া এবং বৃষ্টিতে পরিণত হয়। এই বৃষ্টিতে রাস্তাটা আমি ঠিকমতো দেখতেও পাচ্ছি না। আমার মতে তুমি আস্তে আস্তে চলতে থাকো, আমাদের যে করেই হোক কাল সকালের মধ্যেই পৌঁছাতে হবে। ঠিক আছে, আমি চেষ্টা করছি, এবার ভগবানের ইচ্ছা। কিছু দূর যাওয়ার পর রাস্তার মাঝে বড় একটা গাছ পড়ে গেল এবং তারা আটকে গেল ওখানে। চারিদিকে অনেক গাছপালা পড়ে আছে, আর কি অন্যদিকে কোনো রাস্তা নেই? এটা কি একমাত্র রাস্তা? অন্য কোনো রাস্তা নেই কম সময়ে পৌঁছানো যায়? হ্যাঁ আছে, আর একটা রাস্তা আছে, এটা অনেকটা কাঁচা রাস্তা এবং কাদা ভরা। আপনার কোনো অসুবিধা না হলে আমরা ওই রাস্তা দিয়ে যেতে পারি। ডাক্তার ম্যাম, আসলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের পৌঁছানোর প্রয়োজন। আমি এটাই বলতে চাই, আপনার যেদিক দিয়ে ইচ্ছা নিয়ে যান, যত তাড়াতাড়ি পৌঁছানো যায় ততই ভালো। দুইজনে তারপর রওনা দিল এবং ভীষণ মনের মধ্যে ভয় এবং সংশয়কে চাপা রেখে তারা এদিকে এগিয়ে গেল, কারণ রিয়া তার কর্তব্যের কাছে মাথা নোয়ালো না। গাড়ি বেশ কিছুটা যাওয়ার পর হঠাৎ কাদায় গাড়ির চাকা মাটিতে আটকে গেল এবং গাড়ির ড্রাইভার বলল, গাড়ির কি অবস্থা হলো? আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে, কাল সকালে আমরা বেরোবো। রাস্তা দেখে মনে হচ্ছে এইভাবে যাওয়া সম্ভব নয়, আর কি বা করা যাবে? আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করলাম, যদি এটাই হবার হয় তাহলে তাই হোক, সবই ভগবানের ইচ্ছা। যখন তারা গাড়িতে বসেছিল তখন একজন লোক লণ্ঠন নিয়ে দূর থেকে তাদের গাড়ির দিকে এগিয়ে এলো। বাইরে কেউ একজন আমাদের ডাকছেন, আমি একটু গিয়ে দেখে আসবো। আচ্ছা বেশ, লোকটা বলল। আপনারা কারা বাবু, কোথা থেকে আসছেন? আপনারা আপনাদের গাড়ির আওয়াজ পেয়ে
আমার বাবু বললেন, দেখে আসো তো, আপনার সঙ্গে দেখছি একজন মহিলাও আছে। কিছু মনে করবেন না, কারণ আজ রাত আপনারা আমাদের বাড়িতেও থাকতে পারেন। আমার বাবু তো খুব ভালো মানুষ। ডাক্তারবাবু, গাড়িতে থাকার থেকে বাড়িতে থাকলেই ভালো হয়। বৃষ্টি এখন কমবে বলে মনে হয় না। আপনি কি বলেন? আচ্ছা শোনো, সেখানে গিয়ে কি হবে? তারা দুইজনেই ঘরে গেল। আর ব্যাগটা সাবধানে নিয়ে এসো, ব্যাগের মধ্যে অপারেশনের জিনিস আর ওষুধ আছে। ও, তাই খুব সাবধানে। দিদিমণি, আমি কি আপনার জন্য কিছু খাবার আনবো? আমাদের খাবার কিছু তৈরি আছে, আপনি বললে এখানে দিয়ে দেব। আমরা যাত্রা করার সময় আগেই খেয়েছি। ঘরের মধ্যে কাশির আওয়াজ। রিয়া বললে, ভিতরে কি কেউ কাশছেন? কে কাশছেন বলুন তো? আমার বাবু। কেন কাশছেন বলুন তো? আমার বাবু, উনি বহুদিন ধরে অসুখে ভুগছেন। ওনার স্ত্রী মারা যাবার পর থেকে আমি এখন ওনার দেখাশুনো করি। আবার কাশির আওয়াজ। ডক্টর রিয়া বললেন, ও আমিও একজন ডাক্তার। আমি কি একবার দেখতে পারি? অনেক ডক্টর দেখিয়েছি দিদিমণি, সবাই বলে ওনার চিকিৎসা করতে প্রচুর টাকা লাগবে। আপনি চাইলে ওনাকে দেখতে পারেন। আমার বাবু খুবই ভালো মানুষ। আমি ওনার এই কষ্ট সহ্য করতে পারছি না। রিয়া আর অপেক্ষা না করে ভেতরে ওনাকে দেখতে চলে গেল। রিয়া তাকে দেখে এসে ড্রাইভারকে বলল, ড্রাইভার, আপনি কি আসার সময় আমার ব্যাগটা এনেছেন, যেটা গাড়িতে ছিল? ওটা এইখানে নিয়ে আসুন। আর গোবিন্দ, গরম জল নিয়ে এসো এক্ষুনি। আমি এই 1 ঘন্টা যা যা চাইবো আমাকে এটা দিতে হবে। দিদিমণি, আপনাকে চিন্তিত দেখাচ্ছে। আমার বাবু কেমন আছেন? আমি পরে আপনাকে সব বলবো। এখন আমি যা বলছি তাড়াতাড়ি করুন। যেই গোবিন্দ গরম জল নিয়ে এলো, রিয়া অপারেশন শুরু করে দিল। কিছুক্ষণ পর সে বেরিয়ে এলো আর সে বলল, যাক বাবা, 1 ঘন্টা কেটে গেল। মনে হয় ভগবানই আমাকে সময় মতো এখানে নিয়ে এসেছে। গোবিন্দ, তোমার মালিকের কোনো সমস্যা নেই। তিনি সুস্থ হয়ে তোমাদের মতোই ঘুরে বেড়াবেন। হ্যাঁ আচ্ছা, আমি জরুরি কাজে কলকাতায় যাচ্ছি। স্যারকে বলবেন ফিরবার পথে আমি ওনার সঙ্গে দেখা করব। আমি ওইখানে ওষুধ রেখে দিয়েছি, সেটা 3 বার করে খাওয়াবেন, কেমন? এখন তাহলে আমি বেরোই। রিয়া কলকাতায় পৌঁছে বড় ডক্টরের সঙ্গে দেখা করলো। তিনি ওনাকে ডেকে পাঠিয়েছিলেন। আসুন রিয়া, আমি সব কিছু শুনেছি। আপনার এখানে আসতে খুবই কষ্ট হয়েছে, কিন্তু এদিকে পরিস্থিতি খারাপ হয়ে যাওয়ায় আমাকে নিজেই অপারেশনটা শুরু করে দিতে হয়। আপনি মাঝে এসে যোগ দেবেন এই ভেবে অপারেশনটা শুরু করি। অপারেশন সাকসেসফুল হয়েছে। আপনাকে ধন্যবাদ রিয়া। আসলে ডাক্তার, আমার ধন্যবাদ আপনাকে জানানো উচিত। এবার আমি আসি। আমাকে একজন গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে দেখা করতে হবে। আসি। সেখান থেকে রিয়া আবার অদ্ভুত গ্রামে পৌঁছালো। গোবিন্দ তার সামনে এসে দাঁড়ালো আর বলল, দিদিমণি, ডক্টর, দিদিমণি, আমার বাবু পুরোপুরি সুস্থ হয়ে গেছে। উনি আপনাকে দেখতে চান। আমিও সেই কারণেই এসেছি। চলুন স্যারকে দেখে আসি। তাড়াতাড়ি চলুন, কেমন? তারপর দুইজনে ভেতরে গেল। বাবু, দিদিমণি আপনার চিকিৎসা করেছিলেন। কেমন আছেন স্যার? এখন একটু ভালো লাগছে। আমি যে স্যার, তুমি কি করে জানলে? তুমি কি আমাকে আগে কোথাও দেখেছো? স্যার, আমি আজ সেটা আপনার জন্য। আমি সেই দিনের করা আপনার সাহায্য কোনো দিনই ভুলব না। সেসব না হয় বুঝলাম। তুমি কে মা? আমি রিয়া, গৌতমের মেয়ে, যে পলাশপুর গ্রামে দুধের ব্যবসা করতো, মনে আছে? তুমি রিয়া, গৌতমের মেয়ে? তুমি ডক্টর হয়েছো। তোমাকে দেখে আমি খুব খুশি হলাম মা। স্যার, আপনার জন্য রিয়া আজ এত বড় হতে পেরেছে। আপনি সেদিন সাহায্য না করলে আমি এটা করতে পারতাম না। স্যার, আমি আপনাকে যতই ধন্যবাদ দিই না কেন কমই হয়। স্যার বলল, আমি কিছুই করিনি মা, তুমি নিজের চেষ্টায় এই জায়গায় পৌঁছিয়েছো। সেদিন বাবাকে আপনি গরু কেনার টাকা দিয়েছিলেন, যাতে বাবা আবার দুধের ব্যবসা শুরু করতে পারে।
আমি ভাবতে পারিনি যে আমি ভালো হয়ে যাব। আমি ভেবেছিলাম এই রোগে আমার মৃত্যু হয়ে যাবে, কিন্তু ভগবান হয়ে তুমি আমাকে বাঁচিয়েছো। আপনি এরকম কেন বলছেন স্যার? আপনি যে সাহায্য করেছিলেন ভগবান সেটা আপনাকে ফিরিয়ে দিয়েছেন। রিয়া বলল, আমি আর কিছুই করিনি, সব কিছু ঠিক আছে। এখন কিন্তু আপনি আগেই বাইরে বেরোন, আমি আছি আপনার সঙ্গে, আর আপনাকে আমার সঙ্গে থাকতে হবে। তা কি করে হয় বলো? তুমি আমাকে অনেক সাহায্য করেছো, আমি তো তোমার সাথে গিয়ে তোমার বোঝা হতে চাই না মা। রিয়া স্যারকে রাজি করিয়ে তার বাড়িতে নিয়ে গেল এবং সেদিন পর্যন্ত সে বাবার মতো সেবা করলো। এই গল্পটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম গল্প শুনতে পরেরটা দেখতে।